গত কদিন ধরেই বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন লোকের মুখে একটা কথা উচ্চারিত হচ্ছে এবং সেই কথাটা প্রশ্ন আকারে আমার কাছে পর্যন্ত এসেছে। আমাকে সরাসরি অনেকে জিজ্ঞাসা করেছে, আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে? সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি? অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি, সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা একটু জরুরি হয়ে গিয়েছে। এই কথাটা আমার কাছে আসছে, আমাকে বলা বলি করছে, প্রশ্ন করছে, সেটা আরও 2-1 দিন হয়ে গেল। আমি আরও আগে করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমি ভেবেছি যে এই একটা সেক্টরকে অন্ততপক্ষে বিতর্কের বাইরে রাখা উচিত। কারণ এটাকে নিয়ে বিতর্ক করলে, এটাকে নিয়ে কচলাকচলি করলে সেটা কারোর জন্যই ভালো কিছু হয় না। এটা একটা শৃঙ্খলা বাহিনী, তাদেরকে একটা নিয়মের মধ্যে চলতে হয়, তাকে নিয়মের মধ্যে থাকতে দেওয়া উচিত। তাদের জন্য অপ্রয়োজনীয় প্রশংসাও যেমন ভালো কিছু নয়, ঠিক একইভাবে তাদেরকে ইরিটেট করা, মানে খোঁচাখুচি করা, এটাও কোনো ভালো ব্যাপার নয়। বাট এই পরের কাজটা আমরা ইদানিং প্রায়ই দেখি। বিদেশ থেকে কিছু কিছু ইউটিউবার আছেন, কিছু কিছু সোশ্যাল নিজেদেরকে তারা আপনার অ্যাক্টিভিস্ট বলেন, তারা আছেন, তারা বেশ অশ্লীল শব্দ ব্যবহার করেন এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে, বাহিনীর মানে আপনার কর্মকাণ্ড সম্পর্কে। এটা একটা পুরো জাতির জন্য মনে করি একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার। যাই হোক, আজকে আলোচনাটা আমি কেন করতে এলাম সেটা বলি। আজকে আমরা দেখলাম, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন অথবা আমরা তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও দেখলাম একটা ভিডিও বা লাইভ দেখেছেন। সেটা হলো প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ। প্রথম দেখলাম সমাবেশ ঠিক অবস্থান ধর্মঘটের মতো। সেটা হলো অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা পদচ্যুত চাকরিচ্যুত সেনা সদস্যদের একটা সমাবেশ। তারপরে আবার দেখলাম যে তার সামনে প্রচুর সেনাবাহিনীর লোকজন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, প্রহরা দিচ্ছে। আবার তারপরে আরেকটা দৃশ্য দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি, এবং গাড়িগুলোতে মানে যে সামনের যে প্ল্যাকার্ড এই দেখলাম, নাম্বার প্লেটগুলো দেখলাম, মনে হলো যে বিগ অফিসার তারা হবে, সিনিয়র কোনো অফিসার। তারা দেখলাম যে কয়েকটা গাড়ি প্রেস ক্লাবের মধ্যে ঢুকলো। সাধারণত প্রেস ক্লাবের সেনাবাহিনীর কোনো কাজ নেই। সেনাবাহিনীর গাড়ি এভাবে ঢুকেছে অতীতে, আমি খুব নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে আমি মনে করতে পারছি না প্রেস ক্লাবের সেনাবাহিনীর কী কাজ, কিন্তু তারা গেলেন। বিষয়টা কিছুই নয়, ওই যে চাকরিচ্যুত যারা পুনর্বহালের জন্য অথবা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছিলেন, তাদের সঙ্গে বৈঠক করার জন্য তারা গিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু জানি, যতক্ষণ পর্যন্ত আমি জানি বৈঠক চলছিল, হয়তো এই বৈঠক একসময় শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করিনি, সেটা হলো গিয়ে যে এই যারা নাকি এই আন্দোলনটা করছিলেন, মানে তারা কে, তারা কারা, তাদের আন্দোলনের পেছনে কারণটা কি? আমি যৌক্তিকতার আলোচনায় যাব না, আমি খালি কারণটা নিয়ে উল্লেখ করতে যাচ্ছি। তারা কেন আন্দোলন করছেন? তাদের দাবিটা হলো যে বিভিন্ন সেক্টরে, যেমন প্রশাসনে অথবা অন্য অন্য কোনো সেক্টরে আওয়ামী লীগ আমলে অনেককেই অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আবার সরকারি চাকরিতে কিন্তু একটা নিয়ম আছে, যদি কাউকে সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয় তাহলে সে কিন্তু তার সমস্ত দেনা পাওনা, যে পেনশন, গ্র্যাচুইটি, এগুলি কিছুই আর পায় না। মানে এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে দাঁড়ায়। অনেকে বলেন না পড়া যে সরকারি চাকরি মানে আরামের চাকরি। হ্যাঁ, আরামের চাকরি। অনেকে বলেন যে পরবর্তী ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ থাকে, সেটাও ঠিক আছে। কিন্তু যদি আপনি বরখাস্ত হয়ে যান কোনো কারণে, যদি আপনাকে বরখাস্ত করা হয়, তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। এই যে কিছু না পাওয়ার ভীতি, আমরা যখন বলি যে সরকারি কর্মচারীরা কেন সরকারের এত আজ্ঞাবহ হয়, এর কারণ কিন্তু ওই কিছু না পাওয়ার ভীতি। যে কোনো সময় যে কোনো ছুতা নাতায় আপনাকে কিন্তু বরখাস্ত করে দিতে পারে। বরখাস্ত করে দেওয়ার অর্থ হলো আপনি আর তার সুযোগ সুবিধা, পেনশনে কিছুই পাবেন না, আপনাকে শূন্য হাতে বিদায় নিতে হবে। তো এই ধরনের বরখাস্ত কিন্তু সেনাবাহিনীতেও হয়েছে, এবং সেগুলো আমরা তো শুনতে পাইনি। সেনাবাহিনীর অনেক খবরই কিন্তু বাইরে আসে না, শোনা যায় না। তো এখানেও তাই হয়েছে। এবং তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনার বিদায়ের পর, তারা সঙ্গত কারণে তারা দাবি করেছে যে আমাদের সেই চাকরিচ্যুতি যারা যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে একটা সুবিচার করা হোক। সুবিচার মানে অনেকে হয়তো চাকরি ফেরত চেয়েছেন, তার চাকরির বয়স আছে এবং তিনি মনে করেন তাকে চাকরি থেকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে, সেটা হয়তো ফেরত পাবেন। আবার কেউ হয়তো ফেরত পেতে চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন ওনাদের যা যা দেনা পাওনা আছে সেটা যেন সঠিক নিয়মে মিটিয়ে দেওয়া হয় এবং পরবর্তী জীবনে যেন তারা পেনশনটা পান। এই সমস্ত দাবিগুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত আমি মনে করি। আমি যতটুকু জেনেছি, আমাদের আইসপিআর একটা বিজ্ঞপ্তিও ছিল যে 802 জন এরকম ব্যক্তি তারা আবেদন করেছে সেনাবাহিনীর কাছে যে আমাদের এই ব্যাপারে
বিচার করা হোক, আমাদের সুবিচারটা আমরা চাই, আমরা ন্যায্য বিচার চাই। এবং তার মধ্যে এরই মধ্যে যতটুকু আমি জেনেছি শতাধিক প্রায় 106টার মতো আবেদনপত্র চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। মানে এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। আর বাদ বাকি যে 696টা আবেদনপত্র আছে সেগুলো নিয়ে আরেকটু সময় লাগবে, বাট এগুলো যাচাই বাছাই চলছে। তার মানে পুরো জিনিসটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এই সময়ে তারা আন্দোলনে নামছেন। এখন কথা হলো আন্দোলনটা কেন? সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হয়েছে তারা এই কাজগুলো করে দিচ্ছে। এর মধ্যে জাহাঙ্গীরকে তারা সমাবেশ করতে চাইলো, এবং সেই জন্য দেখলাম যে এর মধ্যে কালকেই তো বোধহয় দেখলাম যে সেনাবাহিনী এই সেনানিবাসের আশেপাশে কয়েকটা জায়গায় সমাবেশের করার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা আগেও বহুবার দেখেছি বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, কিন্তু সেনানিবাসের আশেপাশে নিষেধাজ্ঞা কেন? এটা কিন্তু কখনো আমরা এরকমভাবে দেখিনি। অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজনই বা কেন এরকমভাবে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান, ধর্মঘট এগুলি করছেন, এটাও এরকম কখনো আগে আমরা দেখিনি। তো এটা তখন হতে পারতো যদি তারা এটা নিয়ে খুব একটা দীর্ঘসূত্রতার মধ্যে ফালিয়ে দিত। মাত্র তো 9 মাস হয়েছে এরা এসেছে, 9 মাস হবে, তাদের দাবিটা কতদিন আগে সেটাও আমি জানি না। যাই হোক, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু বিক্ষোভটা কেন? আমার কাছে এই বিক্ষোভের বিষয়টা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি। যাদেরটা গৃহীত হবে, যাদেরকে বলা হবে যাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক, যাদের নিশ্চয়ই যাদের এই মাঝখানে যে পায় নাই এগুলিও নিশ্চয়ই দেওয়া হবে, একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট তো থাকবেই, এটা অন্তত আমি মনে করি। কাজে সেক্ষেত্রে কেন এই ধরনের একটা বিক্ষোভই করতে হচ্ছে, তাও সেনানিবাসের আশেপাশে অথবা প্রেস ক্লাবের মতো জায়গা, যেখানে করার অর্থই হচ্ছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া। এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে সম্ভব? আমাদের দেখে এটা হচ্ছে কেন? এই জায়গাটা নিয়েই আমার প্রশ্ন। এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? কেউ কি সেনাবাহিনীকে নিয়ে খেলছে? কেউ কি সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে? দেখুন, সেনাবাহিনীর ইমেজটা কি? আমরা সেনাবাহিনীর অনেক বদনাম করে থাকি। আমরা বিভিন্ন সময় বলি, বিভিন্ন আমাদের পট পরিবর্তনে সেনাবাহিনীর নানা রকম ভূমিকা থাকে, কখনো ইতিবাচক ভূমিকা, কখনো নেতিবাচক ভূমিকা, কখনো কখনো ক্ষমতা দখলের মতো কাজও তারা করেছে, একাধিকবারই করেছে। সেই ক্ষমতা দখল যখন হয়ে যায় তখন সেটা নিয়ে নানা রকম আবার কিচ্ছা কাহিনীও হয়, সেগুলো আলাপবাদ। আবার আমরা এবার কি দেখেছি? এবার যে এই হাসিনা সরকারের যে পতনটা হলো, সেই পতনে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল? সেই ভূমিকাটা কিন্তু ছিল ইতিবাচক। ইতিবাচক মানে কি? আমার বিবেচনায় ওই সময় সেনাবাহিনী এমন একটা ভূমিকা না রাখলে কি হতো জানি না, তবে 5ই আগস্টে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতেন না এটা আমি নিশ্চিত। কাজে সেনাবাহিনীর ভূমিকা ছিল জনগণের পক্ষে। সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনী কিন্তু সরকারের একটা অংশ, কিন্তু সরকারের অংশ হয়েও এবারের এই গণ আন্দোলনের সময় অগাস্ট মাসের 5 তারিখে সেনাবাহিনী কিন্তু সরকারের পক্ষে কাজ করেনি, বরং জনগণের পক্ষে কাজ করেছে। আমি তো মনে করি এই জন্য সেনাবাহিনীর যিনি প্রধান, সেনাপ্রধান এবং পুরো সেনাবাহিনী সবাইকে সাধুবাদ দেওয়া উচিত। আমরা সেই কাজটা না করে কদিন যেতে না যেতেই আমরা দেখলাম এই উস্কানিটা বেসিক্যালি এসেছে ওই প্যারিসে অবস্থানরত ওই ভদ্রলোকের কাছ থেকে, তারপরে আমেরিকার অবস্থানরত তার আরেক ইয়ার দোস্তের কাছ থেকে দেখলাম তারা নানাভাবে সেনাপ্রধানকে নিয়ে নানা রকম মানে কিচ্ছা কাহিনী, অশ্লীল কথাবার্তা বলতেছেন। তারা বলতেছেন যে এই সেনাপ্রধান কিভাবে শেখ হাসিনার আত্মীয়, দেখা যায় উনি ওই ইন্ডিয়ার দালাল, অমুকের দালাল, তোমাকে এগুলি বলতেছেন। আচ্ছা, উনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি এখন নাই? এখন যেমন আছেন, আগে ছিল না? ছিলেন। উনি তো আত্মীয় ছিলেন। উনি আত্মীয় হয়েও তো ওনার আত্মীয়ের পক্ষে যান নাই, বরং জনগণের পক্ষে আসছেন। এই ভূমিকাটাকে কি আপনি মূল্যায়ন করবেন না? আমি বুঝি না ওনার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে লাভ কি? ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কেন চলছে, তাও বিদেশে বসে বসে? এবং তার এখানে কিছু মুরিদ টুরিদ আছে, ওই ব্রাহ্মণ পীরের কিছু মুরিদ আমাদের এখানে আছেন, তারা এটা নিয়ে লাফালাফি করছে কেন? এবং এদের ব্যাপারে সরকারও কোনো ভূমিকা নিচ্ছে না। আমি যতটুকু জানি এই সরকারের উপর ওই 2 ব্যক্তির আবার প্রচণ্ড প্রভাব। তারা যাকে যাকে নিয়োগ করতে বলা হয় তাকে নিয়োগ করা হয়। এবং এখন আমাদের এখানে একজন ব্যক্তি আমাদের এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছে, তাকে নিয়োগ করার পর ওই প্যারিসের অবস্থানত ভদ্রলোকের শেখ উল্লাস উনি বলেছেন যে এইটা একটা মহান নিয়োগ হয়েছে। তার মানে তখন বোঝাই গিয়েছিল উনি তারই প্রার্থী ছিলেন, তারই ক্যান্ডিডেট উনি। দেখুন এগুলি কেন? এগুলির মাধ্যমে আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা কি যে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকলো আমাদের আন্দোলনের সময়, তাকে আমরা কেন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি? তাকে আমরা কেন জনগণের কাছে অজনপ্রিয় করতে চাচ্ছি? এর পেছনে উদ্দেশ্যটা কি? দেখুন, অনেক আলোচনা হচ্ছে সরকারের প্রায়োরিটি কি। আমরা ভেবেছিলাম, আমরা বলেছিলাম যে এই সরকারের প্রায়োরিটি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে সংস্কার করা।
এখন সংস্কারের সংজ্ঞা শুনছি যে কোনো কিছু করাই মানে নাকি সংস্কার। চিটাগাং পোর্টের সবচেয়ে চালু এবং সবচেয়ে লাভজনক টার্মিনালটাকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়াও নাকি সংস্কার। আরাকানে মিয়ানমারের অভ্যন্তরীণ যে যুদ্ধ চলছে, সে অভ্যন্তরীণ যুদ্ধে মিয়ানমারের জান্তা বিরোধী যে শক্তিটা আছে আরাকান আর্মি এবং তাদের দখলকৃত যে রাখাইন প্রদেশ, সেই এলাকায় মানবিক করিডোরের নামে একটা করিডোর দেওয়া, এটাও নাকি সংস্কার। এবং এই সংস্কারের কাজগুলো নির্বিঘ্নে করার জন্যই কি এই কাজগুলি হচ্ছে? এই সবার মধ্যে সবার দৃষ্টিকোণ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য কাজ কতটা দ্রুত হচ্ছে জানি না, কিন্তু এই সংস্কারের কাজগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে। এগুলো নিয়ে আন্দোলনের সময় কি এই ধরনের প্রস্তাব ছিল যে আমাকে এই করিডোর দিতে হবে, আমাদের পোর্টকে অন্য বিদেশিদের কাছে দিয়ে দিতে হবে, বিদেশি ফার্মের কাছে? এটা কি আন্দোলনের চেতনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল? কিন্তু এটাও নাকি সংস্কার। তো এগুলো কেন? এগুলো নিয়ে ডিটেল আলোচনা আমরা আরো করব। আমি আসলে করতে চাইনি, কিন্তু আমি এখন মনে করছি এই আলোচনাগুলো করা জরুরি। খালি একটা কথা বলবো, যে কি হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে বা কি হচ্ছে, আর সেনাবাহিনীর ভেতরেই বা কি হচ্ছে। তবে আমরা তো একদম বিচ্ছিন্ন প্রাণী না, আমাদেরও তো আত্মীয় স্বজন আছে কিছু, তাই না? লোকজন আছে, পরিচিত লোকজন আছে। তো আমার যেটা মনে হয় ভেতরে কিছু হচ্ছে না, তাদেরকে নিয়ে কিছু করার চেষ্টা হচ্ছে।